৭ বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরেছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরেছে আবির। এই ৭ বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা ৩ জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমেদ খান। তানভীরের বাবা মেজো, নাম মোজাম্মেল খান। ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মিম আর আদি। এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাই করেনি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার। 7 বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি ছাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশনাল লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল 18। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24-এর যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে 2 বছরের ছোট, কিন্তু দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্য ও বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে 3 জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। হবে নাই বা কেন? বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সে 7 বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করল। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদি। মিমের বয়স 14 বছর। তার ছোট ভাই আদির বয়স মাত্র 10 বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদি 3 বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে একটু একটু চিনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মিমও আবিরের পাশে বসেছে। খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবে, তারপর উঠবে। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে। আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে, ওইটাতে ছবি না। তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে, আদিদের জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট। আলাদা আর একটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? না, এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন,
মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? ওর তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়। তোর 18 বছর হলে তোকেও কিনে দেব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলে। ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচুকে দেখে সালাম করতে যায়। চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন, এতদিনে বাড়িটা পরিপূর্ণ হলো, মেঘ কোথায়? ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজো চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির। লাগেজে পড়ে আছে একটা বক্স, যেটা র্যাপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। হালিমা খান উত্তর দিলেন, ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণ তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন। আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে। আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয়, নিজের একটা লাগেজ যত্ন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় বাড়ির বড় মেয়ে মাহাদীপা খান মেঘ। মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ির দিকে তাকায়। লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলে, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে। এটা কি আমার? হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায়। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ, যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল। যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানভীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষু ধয়ে উদ্বেগ স্পষ্ট, চোয়াল শক্ত করে উত্তর দিল। ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছি আমার অবুঝমন। কি করব বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির। কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়েরা আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে, তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে।
মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতে চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর ওপরে ছোট্ট একটা চিরকুট লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গাছ। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সীমাটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাইরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমার একটা নতুন ফোন কিনে দেবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আছে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন মেঘ না চাইতেই চল। আনমনি ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই? এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে। সবার খাওয়া শেষ অনেক আগে। মালিহা খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এরই মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া আমি রেডি, এখন যাবে নাকি লেট হবে? এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলো করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে কিনা করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিনও একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার! তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট 2টা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমেদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা। কোচিং এর সাথে গুলোতে পারছি না, প্রাইভেট গুলোতেও অনেকটা এগিয়ে গেছে। ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো। কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না। মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না, আর না শুনে তোমার আম্মুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে? পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়েছে। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল।
হ্যাঁ বড় আপু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছে তিন ভাই আর আদি। মিম মেঘ কেউ নেই। রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছ্যাদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারেন না। তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখে মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল। চাচ্চু, আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। আলী আহমেদ খান গম্ভীর স্বর তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়, ঠিক আছে? আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। থাক, আমায় আর কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা ভালো করে বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবের জন্য আর না জড়ায়। জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে। কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কি এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে। চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ করে অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়। দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীর কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি, বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এইভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিচ্ছু হবে না। তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছ। আচ্ছা তুই যা এখন, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি। যার যা কথা সব যেন আমায় সরাসরি বলে। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। আচ্ছা আমি আসছি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে
বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে 2 হাত রেখে চোখ বুজল। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয় দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবে মাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়সের গণ্ডি 9-10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি, তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দুগালে আবিরের 5 আঙুলের দাগ বসে গেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকেই বের হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বৃতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সেই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2 একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি ফিরে এসেছেন, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তা ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে ওঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, আর মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন।
আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে আয়। ছোটবেলার চঞ্চলতা ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে, আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবনই শিশুই থাকে। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু, ভাইয়া কোথায়? আতকে ওঠেন মালিহা খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে আছে। ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনেছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পিছন পিছন মেয়ে, মাদি, মা, কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কবে দেখেছিল আবিরকে। সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট, সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে জুতা। আপাতমস্তক দেখলো আবিরের। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মেয়েমারাদি হই হুল্লোড় করছে, আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না। অবলীলায় উত্তর দিল আবির। পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমেদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকেই বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেননি। তানভীর খুব চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না। তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো। এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো কতক্ষণ। হঠাৎ ঝলমলি উঠল মেঘ। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজেই প্রশ্ন করলো, বাই এনি চান্স কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি? শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি মেঘ, ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত। এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে।
নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই কেমন আছিস? তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস। কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজও? আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবার, ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি। হেসে উড়িয়ে দিয়ে বলেছে, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলা মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দারুণ স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেয়ে? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস। মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলে বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো। স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারোর ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রং চটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 to 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে জীবন, ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারিনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারোর বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে? জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় খেসারত দিতে হচ্ছে বন্যাকেও।
মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে। তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও দুইজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চেনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ, চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমত্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের। কালো জামা পরিহিত এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাতমস্তক দেখল একবার। কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়াবিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশী কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাতে শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন দুই ভাই। বাড়ির মহিলা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এই দিকে। কি হবে কে জানে। আলী আহমেদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছো? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে দুই পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে দুই হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি। ভাবলেশীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি। 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতে চলবে? আলী আহমেদ খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন, গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না।
এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শোনেননি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আব্বু, চাচু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দুইজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে। দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামনে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই। শনিবারেই অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2টো অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরবো। এমনকি নাও ফিরতে পারি, এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয় আবির। আলী আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছে 3 যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও ওপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যে বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবে হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করে হাসিটা গায়েব করে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে। হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। একরাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে ওপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম, আর এক পাশে তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও ওপরে থাকবে।
কিন্তু তাতে কি? ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনো বাড়ি ফেরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ। আমি নিজের মতো করে খেয়ে নেব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য। সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে। সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে। নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বেড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে। যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচাকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়াভাবে বলে উঠল, কাল থেকে তোমার জন্য বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নেব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানভীর, মেঘ এখনো খায়নি, একটু ডেকে আসবি, এখন খাবে কি না? তানভীর ঠিক আছে বলে ওপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগেই তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীরের কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিদ্বিষ্ট। দিশেহারা অবস্থা অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কি রে, কি হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি নিমেষেই শেষ করে ফেলল মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে। এই জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল। খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী। কে বলতে পারে, 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জুড়ে। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল ওই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতো মেঘ। আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠছে। ছোটবেলা যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি থেকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা কিশোরীর বক্ষপিঞ্জর এফোর ওফর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালাফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখবিবর চুপসে গেল আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকুও হয়নি অষ্টাদশীর। এর মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন,
তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না, কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো। ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় নিজের স্বপ্ন ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো, তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন, তাহলে আজ এত দূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার, আমি দুটোকেই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না। মালিহা খান চিন্তিত স্বরে বলে উঠলেন। এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল। তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল। ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানভীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পেনপতন নীরবতা খাবার টেবিলে, কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত, এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকে শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানভীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকতে, তানভীর তাই করবে। অবশ্য করবে নাই বা কেন, সে কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আম্মুকেও বলেছে কয়েকবার তাদের কড়া জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ির কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর। ভালো মন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন। রাজনীতি করতে চাস তাই তো? তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। তুই রাজনীতি কর, সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাঁচাটা স্বভাব যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নেব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি, আর যে কোনো সমস্যায় আমায় শেয়ার করবি। সেদিন খুশিতে তানভীরের চোখ টলমল করেছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেই দিনই ভাইকে কথা দিয়েছে সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর। আজ সে ছাত্রলীগের সহসভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে, তাই তানভীর চেষ্টা করেছে যেন এবার সভাপতি হতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই, কিন্তু আবিরের এক কথা, তানভীর রাজনীতি করবে। আজ সন্ধ্যায় বাবা চাচার মুখের ওপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়। তানভীরের জীবনে আবির গাছে নেয়, যার ছায়ায় তানভীরের অবস্থান। ভাই ছাড়া তানভীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে, তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো কই। আবিরের জীবনে কেউ আছে এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেটে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে। মন খারাপ করিস না, ছেলেটা ভালো না, মনে নেই তোকে ছোটবেলায়
মনে নেই তোকে ছোটবেলায় মেরেছিল? আজ তো হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিক খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক, তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় অম্বর এসব কর্মকাণ্ডে আহমক বনে যায় মেঘ। মালিয়া খান বলে ওঠেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর। সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিয়া খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না। এটুকু বলে রুমে চলে আসে মেঘ। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার। চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলছিল, কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা। তাকানোর ধরন, রাগলে কুঁচকে ফেলা ঘন ভ্রু দুলে, সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ। বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো। এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার। সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মেয়ে মাদি আর মেঘ দুষ্টুমি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম। তিন যা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের 2 মামা 2 খালা, তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে। মেমার মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারোর সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে। যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকেলে ফিরবে বলে চলে গেছে। এজন্য মেঘের কোনো ভয় ডর নেই। আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ ওপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে। আম্মু, একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে। মালিহা খান কফি করে মেঘকে ডাক দিলেন। কফিটা আবিরকে দিয়াই তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠল, আমি কেন? মিম দিয়ে আসুক। মালিহা খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়বো। বাড়িতে একটু পর মেহমান আসবে, জানা মা। মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের। বুকের ভেতরে ধুকপুকটা বেড়ে যাচ্ছে। হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টোকা দিল মেঘ। দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে। তাকিয়েও দেখলো না কে এসেছে। এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না। হাত আরো বেশি কাঁপছে এখন। পায়ে একটুও জোর পাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেই দিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রে তীব্র ঘ্রাণে হুঁশ ফিরে মেঘ। তার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানো একটু ভ্যাবাচাকা খেলো মেয়েটা। মেঘ ত্রস্ত ঘুরে গেল নিজের ওপর জোর খাটিয়ে। পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হস্তে মেঘের কোণই চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলায় আটকালো। সারা শরীর কাঁপছে। শীতল শরীর হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে। সাথে আবিরের শরীরের আর বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরো কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলতেই মেঘ হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ। আবিরের চাহনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবি নাই বা কেন? খাবার প্লেটে আঙ্গুল ঘোরালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। মেঘের শরীর ঘামছে। কে বুঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমেষেই মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলল, পারবো।
তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে, এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্বের খোঁজ পেল না, সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মেয়ে মাদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনো বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম ওপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। আপু, ও আপু, ওঠো। এখন ঘুমোচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে। আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে। ওঠো, নামাজ পড়ে রেডি হও। আম্মু আমায় পাঠাইছে তোমায় ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে। পাশের দেওয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায়। 1:15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গিয়েছিল 8:30 কি 9টার মধ্যে। 4 ঘন্টার ওপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেওয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হই হুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়ছে এখন। আবির ভাইয়ের মামাতো বোন। মালা আপুর একটা বড় আপুও আছে, উনি মায়েশা। ওনার পড়াশোনা শেষ, জব করছেন এখন। 2 বোনই এসেছে, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইয়াকে বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপুই কি সে কেউটা? ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ার 2য় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশে কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এইসব। মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেই দিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই মেঘ কেমন আছিস, এদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, নজর না লাগে কারো। মেঘ মুচকি হাসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে। ওপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে, এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। আবিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খোশ গল্প করতে লাগে। খালামণিদের অনেকদিন পর দেখছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখাও হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা। বিদায় বেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে, আশ্চর্য। মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো ওপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে।
পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে, তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢোকে, এসেই মাকে জিজ্ঞেস করে। মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজাই তো খুলছে না। তানভীর আর কথা বাড়ালো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল। মেঘ, তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে, এই পড়ে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো, কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তোলেনি, শুধু ধমকই দেয়। কিন্তু ভাইকে এক বিন্দুও বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতে নরম স্বরে তানভীর বলল, খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শোনেনি। ভাবতেই পারছে ভাই তাকে এত ভালোবেসে খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেবো। তানভীরের এমন কথায় মেঘ আহম্মক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজেই ছাড়বে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শোনেনি এর আগে। নিমেষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। সন্ধ্যার থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দিস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস। কিছুদিন পর যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভন্ডের মতো টই টই করে ঘোরে, আর তুইও এখন তার ভাগ নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আঁতকে ওঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করবো ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান, কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। দুজন মিলে মেঘকে শাসন করবে, ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দেবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে, কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ, কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ের রুমে যাবি, আয়। আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে ওঠে চিন্তায়। নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো, তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। ভেতরে আয়। মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। আরে ভেতরে আয়, বস তুই, তোকে দরকার। মেঘার কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে। তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেই দিকে।
একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো। মনে মনে ভাবছে, আবির ভাই খাটের অপর পাশে বসে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ঢুকতে তানভীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওর একটা অ্যাকাউন্ট খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনো ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানভীর। সহসা বলে উঠল, শেষ? এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তুমি রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, নাহলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশিও হলো ভাইয়ের কথায়। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা একসেপ্ট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাই অ্যাকসেপ্ট করে নেব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতে নজরে পড়ল সাজ্জাদুল খান আবির একসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর একসেপ্ট করলো তানভীর ভাই। আবির ভাইয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা, ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2 বার ডাকতে ঘুমন্ত মেঘ ঘুমে ঢলতে ঢলতে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এইদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচাকা খেলো মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশী ডাঙা মুখ বিবর, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, হয় সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে। আয় আয়, বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘোরে থাকে। মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখনও ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণবক্ষ ধরফর করছে মেঘের।
মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘ মা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাইরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের পেছন পেছন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিসে যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলেই সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢোকেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছেন। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো। ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে। 2-1 জন ছবি তোলায় ব্যস্ত। বাবা চাচা 3 জন আর আবিরকে মিলে একটা কেকও কাটালো। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে। তানভীরের মতো আবির যদি মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস, দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে, হয়তো ঘুমিয়ে পড়েছিল। দুঃস্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিমো হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায় মামুনি? মেঘের টিউটার এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। ও আচ্ছা, আমায় একটু কফি করে দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। আবির ছোটবেলা থেকে নিজের মা মালিহা খানকে আম্মু, তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22-23 হবে। 5 ফুট 7-8 হবে লম্বা, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কাল আসবো। হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেওয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না, সোজা উঠে ধপাধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলুস্থুলু বাঁধিয়ে নামছে। মেঘ একদৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলেই যেন খেই হারায় বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাহনি তেমনই মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধর সাথে
তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা ঘোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পিছন ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে, ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে, কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে মেঘও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া। আগামীকাল রবিবার কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসেছেন সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের এক পাশের প্রস্থ বরাবর বসেন আলী আহমেদ খান, বাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই। এক পাশে 4টা চেয়ার, ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার এক পাশে। আবির ভাই না থাকাকালীনও চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার। মোজাম্মেল খান মেম আর মেঘের। মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে। আবির ভাই ফেরার পর তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুইটাই মেঘের কাছে সমান। রোজ 2বার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের চাহনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টাদশীর হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনী করতে পারে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ নাকি সে প্রেমেও পড়েছে। আচমকা আলী আহমেদ খানের রাশভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল। আবির কোথায়? অফিসের কাজ তো সে সন্ধ্যাবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় সে? মালিহা খান তটস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। ছেলেদের নিষেধ করো রাত বিরাতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতেই হয়। আলী আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন। ওঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার কেমন পড়িয়েছে মা? মেঘ নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছি। আর কোনো কথা বললেন না। উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছু সময় পর বাকি 2 ভাবিও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেজ বাদর, আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। 3 জনে রাজ্যের গল্পে মেতেছে। হালিমা খান এসে ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখন বাতরামি করার সময়? 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকি সবসময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল, পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে সে হদিশ কেউ রাখেনি। তানভীর ফিরেছে 11টায়। তখন হালিমা খান অপেক্ষা করছিলেন। তানভীর মাকে ঘুমিয়ে যেতে বললেন। তারপর হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। আবির ফেরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে। কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায়, আবারও আলোকিত হয়। আবির কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিনও শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম, মেঘ, আদি, তানভীর আর কাকামণি ইকবাল খান। বড় 2 ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। মেঘ মিমের সাথে ফিস ফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক। আজ যেন কিছুই করলেন না, তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাগলো কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো। আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ।
মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে, তার সাথে নিযুক্ত হলো চিন্তার ছাপ। মাথা নিচু করে মনে মনে ভাবল, আলহামদুলিল্লাহ, ভালো করিয়েছেন। আবির ভাইয়া সারা রাত ঘুমাননি, ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? এসব ভেবেই মেঘ আটকে উঠছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিমের খাওয়া শেষ, উঠে যাচ্ছে। এতক্ষণে তানভীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে চেপে আবির ভাই মেঘের প্লেটে আরো 2 চামচ ভাত দিলেন। মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়ল আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখে চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি। খাস না খাস না, এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো 1 চামচ ভাত দেবো। মেঘ চিবুক গলায় ঠেকালো, অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল, মেঘাপো, আবার খাওয়া শেষ, তুমি লাস্ট। মেঘের মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে তো অন্ততপক্ষে দ্বিতীয় থাকতো। আবির ভাই এর ওপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটালো। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করবো কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘের জিজ্ঞাসু নেত্রযুগল আবিরের মুখের পানে। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দটাও বের করতে পারল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। আবিরের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা। খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকমের রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলেই পায়ে শিরশিরে গড়িয়ে পড়বে নিচে। 9:30-40 বাজে। আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচ্চু সেই সকালে অফিসে চলে গেছেন, তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই। আবিরের কিছুটা পেছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক ঘোরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মেয়ে মাদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবল, আবির ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজলো। মেঘ। নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে তোর ক্রাস তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল। চোখ নামিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবল, আবির ভাইকে সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? মেঘ যেন আহম্মক হয়ে রইল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাইরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইটটা আশা করি ভুলিসনি। এতটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল।
কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি নিস্পৃহয় শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বেলিত। ক্রাশ খাওয়া প্রেম প্রেম অনুভূতি সবেতেই যেন পানি আরেনা না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোটবেলার আবিরের মারের কালো অধ্যায়। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত বাবা মা এমনকি তানভীর এত ধমকায়, সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল। সবে মাত্র সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্তচাপান্নায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এত কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কোলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতেই বন্যা বলল, কি রে, কই তুই, আসবি না? মেঘ কথা না বলেই কেটে দেয় কল। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করলো, আর কখনো আবির ভাইয়াকে নিয়ে ভাববো না। আবির ভাই সত্যি হিটলার, তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে? আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল, তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে স্যার আস্তে আস্তে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কি রে, আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল। তারপর সশব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিনই বলেছিলাম এসব ক্রাশ টাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে স্যার ক্লাসে আসছেন। দুইজনেই ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যের পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালে শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ। ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ। মিমা রাধি কয়েকবার ডাকতেও গিয়েছিল। দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলেছে। সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কিয়া, চিকেন পাকোড়া বানাবি প্লিজ? মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো। খাওয়া নিয়েও কখনো নাক সিটকায় না। পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবিরের ঠোঁট বাঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতেই চোখে পড়ল মেঘের রুমের দরজা খোলা, মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিমা রাধি আগে ছুটে পালালো, না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিহা খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কই তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার?
কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কিছু হয়েছে? আবির সশব্দে হেসে বলল, তোর কিছু হয়নি, চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। আচ্ছা, আসছে। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে। পড়ার রুমে বসা অষ্টাদশীর বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করল, আবির ভাইয়া হাসছেন? উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়ার রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানভীর ফিরেছে 5-7 মিনিট হবে, ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করার সময় সাপেক্ষের ব্যাপার তা তাদের জানাই আছে। এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ, এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনেই কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখন সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনে ওই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ, পাকোড়া খাবি? আয়, খেয়ে যা। মেঘ যেন বড় সড়ো টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকলো, আয়, খেয়ে যা, পরে পড়তে বসবি না। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও আর বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদা পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাবার শেষ হলো কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে ওপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বললো খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে। দূরের ভার্সিটি হলে ভালোই হবে। এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? আর মারবে কিভাবে? মনের ওপর কারোর হাত নেই। মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ। 7টা কি 7:30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর। তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছুই খায়নি।
ক্ষুধায় চুচু করছে পেট। দৌড়ে নিচে চলে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। তুই কখন উঠেছিস? ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি। তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেয়ে ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, উঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলায় উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লেগেছে, তাই কিছুক্ষণ আগে খেয়ে গেল। আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি তো ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না। চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে নাকি 4 ভাই বোন। মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসেছে। মুখ গোমরা করে উত্তর দিল, কিচ্ছু হয়নি। তানভীর আর কথা পারায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। দিকে নিজের খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসে চলে গেল। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও 2 জন বন্ধু আছে, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরে তাদের পোস্ট আবিরের অবর্তমানে, তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নাই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ, এটা মেঘের অভিমত। তাই রাগে ফুঁসতে ফুঁসতে বড় আব্বুর কাছে দাঁড়ালো। আলী আহমেদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বললেন, ভাইয়া কি পড়তে আসবে? ভাই কি পড়াতে আসবেন না? আলী আহমেদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে। এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল, আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। কি হয়েছে তোমার? তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল। আল্লাহর হাফেজ। সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান মেঘকে জানালেন পড়াবে না। মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এখানে দাঁড়িয়েছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে চেড়ে বলে, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়? তাতে মন খারাপ করে কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমরা একজন পরিচিত আপু আছেন, উনিও ভালো পড়ান, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমেদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনা করে না
সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পরার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলে ফিক্স করব। আলী আহমেদ খান এবার যেন স্বস্তি পেলেন। সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকে আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়ে খাবার খাচ্ছে মেঘ। সামনে চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবির ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে চায়। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছেন। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2 টাইমে কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির ভাই খাবার টেবিলের দিকে আসছেন। মেঘ গলায় খাবার আটকে গেছে, গিলতে পারছে না মেয়েটা। কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এইদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে বলল খাবার দিতে। বসলো গিয়ে মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে আসছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মায়ের খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ল, নাকে মুখে খাবার ঢোকাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ। সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হলো। এই জন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিলেন। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গরুভার কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষ এই মেঘের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাই টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলেই নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়েই মারেন কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। আবির ভাইরা আগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন, একটা থাপ্পড় দিব তোকে। এভাবে খাচ্ছিস কেন? মেঘ থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছা আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাইয়ের খাবার পর খেতে আসতো। কেনই মানুষটা তার সামনে আসে, কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মনের উপর কারো হাত নেই। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, হয়েছে তোদের? মিম ফিস ফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে ওঠেনি, প্লিজ বলবা? মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না। প্লিজ তুমি একটু বলো না প্লিজ। মেঘ আবার গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে, তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস,
আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ চাইল সে তাড়াতাড়ি রুমে চলে যাবে, কিন্তু আদি আর মিম আরো করুণ স্বরে বলছে, প্লিজ তুমি বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলে, আমি বললাম তো খাবো। মিম আর আদি যেন চুপসে গেল। মেঘ আর এক মুহূর্তও দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নেবে বাইকে তোদের শেকুরে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দিব, তখন ওদের নিয়ে ঘুরবে। আদি অকস্মাৎ প্রশ্ন করে বসলো। তুমি তানভীর ভাইকে নিয়ে ঘোরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো তানভীর আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের, বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়? রুমে গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল মেঘ। ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ও ফেসবুকে ঢোকেনি। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসে। একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন, সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি রূপে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন উনি তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন। উনি কি তাহলে সত্যি কারো সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যি তো, সে তো আবির ভাইয়ের ওপরে রাগে আছে, তাহলে আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির ভাই রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়সে বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশুনো করছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকে বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালেন ওনার কাছেই পড়বে সে। আলী আহমেদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন, তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো, আমি নতুন টিউটর আনবো। তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওইখানে সব গুছানো, প্ল্যানিং করা, এইসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফেরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি, অল্পতে কান্না করা তার স্বভাব, আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের ওপরে কথা বলেনি একটিবার। আবির ভাই দেশে আসতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে
মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতেও জান্নাত আপু পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফেরেই না, দেখা হবে কিভাবে। সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবির ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেইনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়ছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে। পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুই গালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির ভাই কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপে আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো করে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো ফেরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদেই থাকেন, এ ভয়ে ছাদে পা বাড়ায় না। সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তানারা গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তেনারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপরও আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল। চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কে গান গেয়েছেন তা মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। মেঘ উদ্বেগ নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করল মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো, উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের। নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পাচ্ছে না অষ্টাদশী। অকস্মাৎ দরজার এখানেই বসে পড়েছে সে। মেঘের জাতশত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না। সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়।
সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছেন। এটা যেন মেঘ মানতেই পারছে না। অষ্টদয় উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী, যাকে সে মিস করছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল। তার খোঁজে সেরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেননি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই। আবির ভাই অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না।